আগের লেকচারে আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে কি বুঝি আর তার মধ্যে ডিফারেন্স কি। আমরা বুঝতে পেরেছিলাম যে যদি তির্যক তরঙ্গ হয় কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে পার্টিকেলের মোশন আর আমাদের যে ওয়েভের মোশন হবে, মানে পার্টিকেল আর ওয়েভ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকবে। আর যদি অনুদৈর্ঘ্য তরঙ্গ হয় তাহলে তার ক্ষেত্রে আমরা দেখেছিলাম পার্টিকেলের মোশন আর ওয়েভের মোশনের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হবে। আজকের যে ক্লাস হবে, আমরা আজকের ক্লাসে এই যে তরঙ্গ, এই ওয়েভ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে তার কিছু রাশি সমূহ সম্পর্কে আলোচনা করব। যে কাকে কিসের সাহায্যে সাহায্যে একটা ওয়েভকে যদি আমরা বুঝতে চাই তাহলে তার বাকি ক্যারেক্টারিস্টিক্স গুলোকে জানতে হবে। যেমন আমি যদি এখন তোমাকে বলি আমি মানুষ সম্পর্কে পড়তে চাই, তাহলে তুমি আমাকে বলবে মানুষের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি অর্গান সম্পর্কে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করতে হবে। যেমন চোখ আলাদাভাবে পড়তে হবে, কানকে আলাদাভাবে পড়তে হবে। তো তেমন ভাবে আমরা যে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে যদি শিখে নিতে পারি তাহলেই তো একবারে জুড়ে কমপ্লিট ওয়েভকে পড়তে পারবো। তেমন ভাবে আমরা যদি তরঙ্গ প্রকাশের রাশি সমূহের ক্ষেত্রেও আমাদের আগে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি জিনিসকে ভালোভাবে বুঝে নিতে হবে। যে জিনিসগুলোকে আমরা বুঝতে পারলাম সেগুলোকে ইউজ করে বা ইউটিলাইজ করে আমরা বাকি পার্টগুলো আলোচনা করব। চলো ফার্স্ট আমরা যদি বলি কি কি সম্পর্কে আলোচনা করব, ফার্স্ট আলোচনা করব বিস্তার। ফার্স্ট আমরা কাকে নিয়ে আলোচনা করব, বলবো ফার্স্ট আলোচনা করব বিস্তার, যেটাকে আমরা বলে থাকি অ্যামপ্লিটিউড, যেটাকে আমরা বলে থাকি অ্যামপ্লিটিউড বা বিস্তার। 2 নম্বর আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায়কাল। সেটা হলো আমাদের পর্যায়কাল, পর্যায়কাল বা টাইম পিরিয়ড, পর্যায়কাল বা টাইম পিরিয়ড। তোমাদের অলরেডি আমি লেকচার নাম্বার 1 অথবা 2 তে এই টাইম পিরিয়ডকে নিয়ে আলোচনা করে নিয়েছি। তোমরা যদি ওখানে আরেকবার টাইম পিরিয়ড দেখতে চাও তো ওখানেও টাইম পিরিয়ড বুঝে নিতে পারো। আমরা এখানে ফুললি ফোকাস করব পার্টিকেলের ক্ষেত্রে না, তরঙ্গের ক্ষেত্রে। তো তরঙ্গের ক্ষেত্রে টাইম পিরিয়ড বলতে কি বোঝায় আজকে লেকচারে সেটা আলোচনা করব। ওখানে আমরা আলোচনা করেছিলাম যে একটা পার্টিকেলের ক্ষেত্রে তরঙ্গ পর্যায়কাল বলতে কি বোঝায়। এরপরে কি আসবে বলবে স্যার, এরপরে নেক্সট আসবে কম্পাঙ্ক। এরপরে নেক্সট আসবে কম্পাঙ্ক। কম্পাঙ্ক, কম্পাঙ্ককে মানে আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি। তো আই থিঙ্ক এই যে তিনটে জিনিস বাদে আর মাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে একটা ওয়েভ বা একটা যে আমাদের যে একটা অনেকগুলো যে ওয়েভ তৈরি হবে বা একটা যে ওয়েভ তৈরি হবে সেই ওয়েভের ক্ষেত্রে তার ভেলোসিটির মান কত হবে, ওয়েভ কত ফাস্ট আগে যাবে বা ওয়েভ কত তাড়াতাড়ি তার মাধ্যম চেঞ্জ করতে পারবে। তো শেষ আসবে গতিবেগ। গতিবেগ, তো আমরা এটাকে ওয়েভ ভেলোসিটি নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছে টোটাল কটা টার্ম আছে, আগে এই টার্মগুলোকে ভালোভাবে নাম হিসেবে শুনে নাও। সবার ফার্স্ট যদি তোমাকে বলে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডকে আমরা ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যামপ্লিটিউডকে আমরা ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করি। সেকেন্ড আছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি। নেক্সট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি অর এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এন দিয়ে রিপ্রেজেন্ট করি অর এফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট আমরা যদি বলি গতিবেগের কথা তাহলে আমরা গতিবেগকে স্মল ভি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। আই থিঙ্ক তোমাদের প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন ক্লিয়ার। আর যদি রিপ্রেজেন্টেশন ক্লিয়ার থাকে তাহলে আমরা নেক্সট পার্টে আমরা প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়াল লেভেলে কোনটার মানে কি আর কিভাবে এর থেকে কোশ্চেন দিতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করব। চলো, তো তরঙ্গের বিস্তার। ও আচ্ছা, সে ঠিক আছে। সব ফার্স্ট আসছে হচ্ছে কি আমাদের তরঙ্গের বিস্তার। তরঙ্গের বিস্তার বলতে কি বোঝায়, আমরা যদি একটা ওয়েভ থাকে, আমাদের যদি একটা ওয়েভ থাকে তাহলে এই ওয়েভের ক্ষেত্রে আমরা যদি একটা ওয়েভ দেখতে পাই, এই ওয়েভের ক্ষেত্রে আমরা আগের দিন যখন ঘনত্ব বনাম সরণ লেখচিত্র কিংবা বলতে পারো পেশার বনাম সরণ লেখচিত্র এরকম টাইপের জিনিসপত্র যখন আমরা দেখেছিলাম বা সরণ বনাম দূরত্ব লেখচিত্র, সেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ হোক কিংবা তির্যক তরঙ্গ হোক, দুটোর ক্ষেত্রেই দেখেছিলাম যে একই প্রকারের ওয়েভ ফর্ম তৈরি হচ্ছিল। কেমন টাইপের ওয়েভ ফর্ম তৈরি হচ্ছিল, এমন টাইপের ওয়েভ ফর্ম তৈরি হচ্ছিল, রাইট? এভাবে আমাদের ওয়েভ ফর্ম তৈরি হচ্ছিল। এবার তুমি তোমার মতন করে অ্যাজ পার তোমার ইউসেজ যে কোনো একটা দিক বরাবর এক একটাকে লিখে নাও। মনে করো তুমি এদিক বরাবর লিখে নিলে সরণ, এদিক বরাবর তুমি নিজে লিখে নিলে সরণ, আর এদিক বরাবর তাহলে তুমি কি লিখবে, বলবে স্যার আমি এদিক বরাবর দূরত্বকে লিখে নিলাম। ওকে, কোনো সমস্যা নেই। কে বলে স্যার আমি এদিক বরাবর ঘনত্বকে লিখবো, এদিক বরাবর দূরত্বকে লিখবো, তাতেও কোনো প্রবলেম নেই। কেউ যদি বলে আমি স্যার এদিক বরাবর সব সময় লিখবো, এদিক বরাবর সরণ লিখবো, তার ক্ষেত্রেও কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। সবার ক্ষেত্রে কার্ভ কেমন হয়, নর্মালি এমন হয়। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিসকে এবার আলোচনা করা। প্রথম আমরা টার্ম কি পড়েছিলাম, ফার্স্ট টার্ম ইজ অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড কাকে বলে, মাথায় রাখবে একটা তরঙ্গের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কতটা হাইট পর্যন্ত উঠতে পারে। আমরা তরঙ্গ বা ওয়েভ ক্রিয়েট করছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম এই যে ওয়েভ যদি আমরা ক্রিয়েট করি একটা দেখো ম্যাক্সিমাম হাইট পর্যন্ত না এটা উপরে উঠছে নিচে নামছে,
দেখো একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উপরে উঠছে আর একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্তই নিচে নামতে পারে। এই যে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উপরে ওঠা আর ম্যাক্সিমাম হাইট পর্যন্ত নিচে নামা, দ্যাট ইজ কল্ড বিস্তার। তাহলে এটার ক্ষেত্রে বিস্তার কতটা হবে, বলে ফার্স্ট ক্ষেত্রে বিস্তার হবে এদিক বরাবর এতটা। সব থেকে উপরে কতটা উঠছে, সব থেকে উপরে কতটা উঠছে, আর সব থেকে নিচে কতটা নামছে, সব থেকে উপরে কতটা উঠছে আর সব থেকে নিচে কতটা নামছে, সব থেকে উপরে কতটা উঠছে আর সব থেকে নিচে কতটা নামছে। সব থেকে উপরে যেটা উঠছে দ্যাট ইজ কল প্লাস এ, সব থেকে নিচে যেটা নামছে দ্যাট ইজ কল মাইনাস এ। তাহলে আমরা একটা তরঙ্গের ক্ষেত্রে সর্বাধিক সরণ, একটা তরঙ্গের ক্ষেত্রে সর্বাধিক সরণ, বা আমি যদি এখানে ঘনত্ব লিখতাম তাহলে কি বলতাম, একটা তরঙ্গের ক্ষেত্রে সর্বাধিক ঘনত্ব, বা আমি যদি এদিক বরাবর চাপ লিখতাম তাহলে কি বলতাম, একটা তরঙ্গের ক্ষেত্রে সর্বাধিক চাপের মানকে আমরা বিস্তার বলে থাকি। তাহলে লিখো, আমরা একটি তরঙ্গের ক্ষেত্রে একটি তরঙ্গের ক্ষেত্রে কোনো পার্টিকেলের বা কোনো কণার সর্বোচ্চ স্থানচ্যুতিকে বিস্তার বলে। ক্লিয়ার? এটা সর্বোচ্চ স্থানচ্যুতি মানে আমি যদি এটার ক্ষেত্রে দেখছি, এটার ক্ষেত্রে বলে সব থেকে ম্যাক্সিমাম, ওই দেখো উপরের দিকে উঠছে আর নিচের দিকে নামছে। সব থেকে এখানকার যে মিডিলের যে কণাটা রয়েছে সেই কণাটাই দেখো সব থেকে হাইস্ট পয়েন্ট পর্যন্ত উঠছিল, আবার সব থেকে নিচের পয়েন্ট পর্যন্ত নামছিল। খেয়াল করে দেখো, একদম এই যে কণাটার ক্ষেত্রে একদম মিডিলের কণাটাই সব থেকে হাইস্ট পয়েন্ট পর্যন্ত উপরে উঠছে, আবার সব থেকে হাইস্ট পয়েন্ট পর্যন্ত নিচে নামছে। বোঝা গেল? সব থেকে হাইস্ট পয়েন্ট পর্যন্ত উপরে যাচ্ছে আর সব থেকে হাইস্ট পয়েন্ট পর্যন্ত নিচে নামছে। কে নামছে? ওই একটাই কণা নামছে। যে কণাটি নামছে তাকে আমরা কি বলবো, তার ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে তার জন্য বিস্তার। বোঝা গেল বিস্তারের ক্ষেত্রে? আচ্ছা, এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, বলবো এটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এবার খুব কমন ব্যাপার এর ক্ষেত্রে যদি আমাকে দুটো ডায়াগ্রাম এঁকে দেয়, আর ডায়াগ্রাম এঁকে দিয়ে বলে, এই একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছে আর এই একটা ডায়াগ্রাম এঁকে দিল, আমাকে জিজ্ঞাসা করলো ফার্স্ট একটা ডায়াগ্রাম এটা আর সেকেন্ড ডায়াগ্রাম আঁকলো এটা, আমাকে জিজ্ঞাসা করলো কার ক্ষেত্রে বিস্তারের মান সর্বাধিক বা কার ক্ষেত্রে বিস্তারের মান বেশি হবে। এটার নাম দিয়ে দিল 1 নম্বর, এটার নাম দিয়ে দিল 2 নম্বর। তাহলে বলবে 2 নম্বরের ক্ষেত্রে বিস্তারের মান বেশি। কি বলবে? বলবে 2 নম্বরের ক্ষেত্রে বিস্তারের মান বেশি, গ্রেটার দেন 1 নম্বর। 2 নম্বরের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড হাই তুলনামূলক 1 নম্বরের থেকে। বোঝা গেল? এই হচ্ছে কি আমাদের টোটাল তরঙ্গের বিস্তার সম্পর্কে আমরা আই থিঙ্ক বুঝতে পেরেছি। বিস্তার হলো সব থেকে বেশি কতটা পয়েন্ট পর্যন্ত স্থানচ্যুত হয় বা সর্বাধিক কতটা দূর পর্যন্ত যেতে পারে। নেক্সট আমরা যেটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করি। এটা আমাদের যে সরণ, আর যেমন সরণ এঁকেছিলাম বা চাপ এঁকেছিলাম বা যেটা আঁকছিলাম, তার সাথে আরেকটা যে অ্যাক্সিস ছিল না, সেই অ্যাক্সিসটাকে আমরা সাধারণত দূরত্ব অ্যাক্সিস বলে জানছিলাম, তাই না? আমরা যদি একটা ওয়েভকে আগে ওয়েভ ফর্ম এঁকে নিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই হচ্ছে কি আমাদের একটা ওয়েভ তৈরি করলাম, এখানে। এবার এই ওয়েভটা দেখো এই জায়গা থেকে স্টার্ট করেছিল, এখান এই মুহূর্তে পার্টিকেলের মোশন কোন দিক বরাবর, বলো? এই পয়েন্টে পার্টিকেল কোন দিক বরাবর যেতে চায়? তুমি বলে স্যার পার্টিকেল এই পয়েন্টে উপরের দিক বরাবর যেতে চায়। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই পয়েন্টে পার্টিকেল কোন দিক বরাবর যেতে চায়, কণা, তুমি বলে স্যার কণা নিচের দিক বরাবর নামতে চায়। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই পয়েন্টে পার্টিকেল কোন দিক বরাবর যেতে চায়, তুমি বলবে এই পয়েন্টে পার্টিকেল আবার উপরের দিকে যেতে চায়। তাহলে এই পয়েন্টে পার্টিকেল উপরের দিকে যেতে চায়, এই পয়েন্টেও আবার পার্টিকেল উপরের দিকে যেতে চায়। তাহলে এই দুটো পয়েন্টে পার্টিকেল একই দিকে যেতে চাইছে। আমি যদি বলি এ পয়েন্ট, এটা হলো আমার বি পয়েন্ট আর এটা হচ্ছে আমার সি পয়েন্ট। এ ও সি পয়েন্টে, এ ও সি বিন্দুতে পার্টিকেল একই দিকে যেতে চায়। তো মাথায় রাখবে, একবার পার্টিকেল যে জায়গা থেকে স্টার্ট হলো, আবার পার্টিকেল যেই জায়গায় গিয়ে একই দিকে যেতে চায়। এই জায়গা থেকে স্টার্ট হয়েছিল, পার্টিকেল শুরুতে কোন দিক বরাবর? উপরের দিক বরাবর। আবার পার্টিকেল এই মোমেন্টে আবার উপরের দিকে যেতে চায়। এই যে একই দিক বরাবর অভিমুখ যখন তরঙ্গের তৈরি হয় তাকে বলা হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য।
তো দৈর্ঘ্য মানেই বুঝতে পারছো এদের মধ্যেকার যে ডিস্টেন্স, এদিক বরাবর আমরা ডিস্টেন্স মানে এদিক বরাবর আমাদের কি লেখা ছিল বলবে স্যার, এদিক বরাবর দূরত্ব লেখা ছিল, এদিক বরাবর দূরত্ব লেখা ছিল, দূরত্ব বা ডিস্টেন্স লেখা ছিল, এদিক বরাবর আমাদের দূরত্ব বা ডিস্টেন্স লেখা ছিল। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু এদিক বরাবর ডিস্টেন্স লেখা ছিল তাহলে পার্টিকেল স্টার্ট হয়েছে এই জায়গা থেকে, এন্ড হয়েছে এদিক বরাবর। একই দেখো ভালোভাবে খেয়াল রাখবে, পার্টিকেল যেখানে কমপ্লিট হলো সেটা না, এই পয়েন্টেও পার্টিকেল একবার আবার ব্যাক করেছে, বাট এই পয়েন্টে পার্টিকেল কোন দিক বরাবর যেতে চায়, নিচের দিক বরাবর। আমাদের কি চাই, দুবারই পার্টিকেল উপরের দিক বরাবর যাবে। তাহলে এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টের যে মধ্যবর্তী ডিস্টেন্স, দ্যাট ইজ কল ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য এই পয়েন্ট থেকে এই পর্যন্ত যে দূরত্ব থাকে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এটা ক্ষেত্রে এর একক কি হবে, বলে স্যার এটার ক্ষেত্রে একক অবভিয়াসলি সেন্টিমিটার বা মিটার হবে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ল্যামডা এর একক কি হবে, ল্যামডা এর একক কি হবে, তুমি বলবে সেন্টিমিটার হতে পারে অথবা মিটার হতে পারে। এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতির উপর ডিপেন্ড করে, সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে, মিটার এসআই পদ্ধতিতে। এবার অনেক সময় আমরা দেখেছি বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় বলো তো এটার ক্ষেত্রে একক কি হবে, ইউনিট কি হবে, বাচ্চারা বলে ফেলে এটার ক্ষেত্রে সেন্টিমিটার বা মিটার হবে, যেটা কিনা একদিক থেকে ঠিক, কিন্তু মাস নেসেসারি কি সবসময় সেন্টিমিটার বা মিটার হবে, তার উত্তর হলো না। মাথায় রাখবে এখানে কাকে রাখা রয়েছে তার উপর ডিপেন্ড করে। যদি এখানে চাপকে রাখা হয় তাহলে মাথায় রাখবে তার একক নিউটন পার মিটার স্কয়ার পাস্কাল হবে। যদি এদিক বরাবর ঘনত্বকে রাখা হয় তাহলে সেখানে তার একক হবে কেজি পার মিটার কিউব। তো ডিপেন্ড আপন এখানে যদি এনার্জি রাখা হয় তাহলে তখন তার জন্য জুল এনার্জিতে যাবে। তো এই অ্যাক্সিস বরাবর কাকে রাখা হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে তার একক কি হবে। বাট এটা সবসময় ফিক্স থাকে যে এই অ্যাক্সিস বরাবর সবসময় দূরত্ব বসবে, আর এই জন্য এর এককের মান মাস নেসেসারি সেন্টিমিটার আর আমাদের মিটার আসবে। আই থিঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কি বোঝা গেল। একটা তরঙ্গ কমপ্লিট হওয়া অর্থাৎ তরঙ্গ আবার আরেকটা নতুন তরঙ্গ সৃষ্টি করা, যে জায়গা থেকে স্টার্ট হলো আবার সেই জায়গা পর্যন্ত গেল। যদি এমন হয় যে জায়গা থেকে তরঙ্গ স্টার্ট হয়েছে আবার এই পয়েন্ট থেকে আবার সেকেন্ড তরঙ্গ স্টার্ট হওয়া শুরু করবে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ তরঙ্গ ডেফিনেশন লিখে নাও, একটি পূর্ণ তরঙ্গ একটি পূর্ণ তরঙ্গ একটি পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, একটি পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটা পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে পর্যায়কাল। আমরা আগের দিন অলরেডি এটা সম্পর্কে আলোচনা করেছিলাম যে পর্যায়কাল মানে কি। আমরা বলেছিলাম একটা পার্টিকেল একবার পূর্ণ আবর্তন করে হোক বা পার্টিকেল যে মোশনটা বারবার বারবার রিপিট করছে, একবার রিপিট করার পরে দ্বিতীয়বার রিপিট করলো যখন, তার মধ্যেকার যে টাইম তাকে বলা হয় টাইম পিরিয়ড। তারপর টাইম পিরিয়ড কাকে বলে, একটা পার্টিকেল বারবার বারবার একই জিনিস রিপিট করছে আর এই রিপিটেশনের জন্য যে পরিমাণ টাইম লাগবে তাকে বলা হয় টাইম পিরিয়ড। তো আমরা তরঙ্গের ক্ষেত্রে যদি এটাকে আলোচনা করতে চাই তাহলে আমি কিভাবে বলবো, এই হচ্ছে কি আমার তরঙ্গ, আর এখানে আমি আগে একটা তরঙ্গ কমপ্লিট করে নিই, এই জায়গা থেকে স্টার্ট করলাম এই জায়গা পর্যন্ত এন্ড করলাম, আবার এই জায়গা থেকে একটা নতুন তরঙ্গ স্টার্ট হবে। মাথায় রাখবে একটা পার্টিকেল একটা পূর্ণ তরঙ্গ তৈরি করতে, একটা পার্টিকেল একটা পূর্ণ তরঙ্গ তৈরি করতে যে সময় নেয় তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, সরি পর্যায়কাল। কি বললাম, একটা পার্টিকেল পূর্ণ তরঙ্গ নিতে যে সময় নেয় তাকে বলা হয় তার পর্যায়কাল। এটা সেকেন্ড এককে রিপ্রেজেন্ট করা হবে, রাইট। একটি তরঙ্গ একটি পূর্ণ কম্পন নিতে, একটি তরঙ্গ একটি পূর্ণ কম্পন নিতে, একটি তরঙ্গ একটি পূর্ণ কম্পন নিতে যে সময় নেয় তাকে পর্যায়কাল বলে। তাকে পর্যায়কাল বলে। তুমি যদি এবার লেখচিত্র খেয়াল করো তাহলে বলবে স্যার তরঙ্গ স্টার্ট হয়েছে এই পজিশন থেকে। তরঙ্গ কোথা থেকে স্টার্ট হয়েছে, বলে স্যার এই পজিশন থেকে স্টার্ট হয়েছে। তরঙ্গ এন্ড কোথায় হয়েছে, এই পর্যন্ত। দ্যাট ইজ কল ওয়ান কমপ্লিট তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা কমপ্লিট তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে রিপ্রেজেন্ট করছিলাম। বলবে হ্যাঁ স্যার এটাকে আপনি কমপ্লিট তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে রিপ্রেজেন্ট করছিলেন।
এই পজিশন থেকে এই পজিশনে যাওয়ার জন্য যদি টাইম যদি ক্যালকুলেট করতে পারো, এই পজিশন থেকে এই পজিশনে যাওয়ার জন্য যে টাইম তুমি ক্যালকুলেট করছো এই টাইমকে বলা হয় টাইম পিরিয়ড। স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যে টাইম তোমরা ক্যালকুলেট করছো তাকে আমরা কি বলবো, একটা টাইম পিরিয়ড। আই থিঙ্ক বুঝতে পারলে যে টাইম পিরিয়ড কাকে বলে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি একটা পার্টিকেলের ক্ষেত্রে এই পজিশন থেকে এই পজিশন আসার জন্য ডিস্টেন্সের মান সেম, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান সমান, কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে একটা যদি পার্টিকেল স্লো হয় আর একটা পার্টিকেল যদি ফাস্ট হয়, তাহলে কোনটার ক্ষেত্রে বেশি পর্যায়কাল হবে? বলেছে যে পার্টিকেলটা বেশি স্লো তার ওইটা অতিক্রম করতে বেশি টাইম লাগবে, যে স্লো তার বেশি অতিক্রম করতে টাইম লাগবে, তার মানে তার টাইম পিরিয়ডের মান বেশি। আচ্ছা, নেক্সট, তরঙ্গের কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? মাথায় রাখবে একটা পার্টিকেল এক সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করে তাহলে তাকে কি বলা হয়, তাকে তার, এখানে এটার, ঠিক আছে, একটা পার্টিকেল মনে করো যতবার এক সেকেন্ডে, একটি পার্টিকেল, একটি কণা এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে, যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তার কম্পাঙ্ক বলে, তাকে তার কম্পাঙ্ক বলে। চলো লেখচিত্রের সাহায্যে এটাকে আগে বোঝার চেষ্টা করি, তাহলে ভালো রকম বুঝতে পারবে। মাথায় নাও, এখানে আমি মনে করো এই একটা অ্যাক্সিস এই দিক বরাবর নিয়েছি আর এই দিক বরাবর একটা অ্যাক্সিসকে নিয়েছি। আমি মনে করো ফার্স্ট একটা ওয়েভ ফর্ম ক্রিয়েট করলাম এক্ষেত্রে এমন টাইপের, ওকে, ফার্স্ট একটা ওয়েভ ফর্ম ক্রিয়েট করলাম এমন টাইপের, সেকেন্ড আরেকটা ওয়েভ ফর্ম তৈরি করলাম এমন টাইপের। আর আমি দেখতে পেলাম যে সেকেন্ড যে ওয়েভ ফর্মটার ক্ষেত্রে এরকম। তো তুমি একটু জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে এই পজিশন থেকে আমি মনে করি এটা হচ্ছে আমার x=0 আর এটা হলো আমার x=2 মিটার, আর আমার মনে করো t=4 সেকেন্ড টাইম লেগেছে এই টোটালটা কমপ্লিট করতে, এই জায়গা থেকে এই পর্যন্ত কমপ্লিট করতে আমার কত টাইম লেগেছে? t=4 সেকেন্ড টাইম লেগেছে। এটার ক্ষেত্রেও সিমিলার, এটা হচ্ছে আমার x=0 আর এটা হলো আমার x=2 মিটার, x=2 মিটার, আর এটাও আমার কমপ্লিট করতে কত টাইম লেগেছে? 4 সেকেন্ড টাইম লেগেছে। এবার ভালোভাবে শোনো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই পার্টিকেলটার ক্ষেত্রে আমাকে বলো এর টাইম পিরিয়ড কত, এর ফ্রিকোয়েন্সি কত, তো সবার আগে এটা মাথায় রাখবে একই টাইমে এটার ক্ষেত্রে এটার তুলনায় এটা বেশি নাম্বার অফ ওয়েভ ফর্ম করেছে, বেশি নাম্বার অফ ওয়েভ ক্রিয়েট করেছে। তো আমি যদি 1 আর 2 এর মধ্যে জিজ্ঞাসা করি কার জন্য, এটা হচ্ছে আমার 1 নম্বর কেস, এটাকে আমি যদি বলি 2 নম্বর কেস, আমি তোমাকে বলি 1 আর 2 এর মধ্যে কার ফ্রিকোয়েন্সির মান বেশি, বলবে স্যার একই সময় 4 সেকেন্ড সময়ের মধ্যে প্রথমটা তুলনায় দ্বিতীয়টা বেশি ওয়েভ ফর্ম করেছে, তার মানে এর ফ্রিকোয়েন্সির মান বেশি হবে। তাহলে কার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান বেশি হবে? বলছে 2 নম্বর চিত্রে ফ্রিকোয়েন্সির মান বেশি হবে। তুমি বলবে 2 নম্বর চিত্রে 2 নম্বরের জন্য 2 নম্বর চিত্রে কম্পাঙ্ক বেশি, 2 নম্বর চিত্রে আমাদের কম্পাঙ্কের মান কি হবে? বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে শোনো, আমি যদি বলি যে এটার ক্ষেত্রে টাইম পিরিয়ড ফাইন করো আর এটার ক্ষেত্রে টাইম পিরিয়ড ফাইন করো, ফাইন করতে পারবে? কিভাবে ফাইন করবো বলো? বলবে যে স্যার আপনি বলছেন 4 সেকেন্ডে এখানে টোটাল কটা ওয়েভ ফর্ম তৈরি করেছে? 2টো ওয়েভ ফর্ম তৈরি করেছে। এই জায়গা থেকে এই পর্যন্ত কটা ওয়েভ ফর্ম তৈরি হয়েছে? 2টো না? একটা, এই জায়গা থেকে এতটা পর্যন্ত একটা, আর এই জায়গা থেকে এতটা পর্যন্ত 2টো। তাহলে 4 সেকেন্ডে 2টো ওয়েভ ফর্ম তৈরি করে, 2 ওয়েভ ফর্ম তৈরি করে। আমি যদি উল্টোটা তোমাকে এবার জিজ্ঞাসা করি খুব সহজভাবে, তাহলে একটা ওয়েভ ফর্ম তৈরি করতে কত টাইম লাগবে? ওয়ান ওয়েভ ফর্মের জন্য টাইম লাগবে, সময় লাগবে 2 সেকেন্ড করে। এক একটার জন্য কত করে টাইম লাগবে? 2 সেকেন্ড করে, তাই জন্য টোটাল 4 সেকেন্ড হলো। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এর জন্য টাইম পিরিয়ডের মান কত, তাহলে তুমি বলবে এর একটা ওয়েভ ফর্ম তৈরি করতে 2 সেকেন্ড টাইম লাগছে, তার মানে এর টাইম পিরিয়ডের মান হবে 2 সেকেন্ড। বোঝা গেল? যতগুলো টাইম লাগে সেটাকে বলা হয় ওয়েভ সেকেন্ড। এরপরে কি আসলো? এরপরে আমরা এখানে যদি আলোচনা করি এটার ক্ষেত্রে, আমি যদি বলি এটার ক্ষেত্রে ওয়েভ ফর্ম কত, দেখো এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এটা
কোথায় একটা ওয়েভ ফর্ম তৈরি হলো, এটা দুটো তৈরি হলো, তিনটে তৈরি হলো, 3.5, আরেকটার তৈরি হচ্ছে হাফ। তার মানে আমি বলতে পারি 4 সেকেন্ডে এখানে 3.5টা ওয়েভ ফর্ম তৈরি হয়েছে। 4 সেকেন্ডে 3.5 ওয়েভ ফর্ম হয়েছে। আমাদের টাইম পিরিয়ড কাকে বলে? বলেছে একটা ওয়েভ ফর্ম তৈরি হওয়ার জন্য যতটা টাইম দরকার। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ওয়ান ওয়েভ ফর্ম বা একটা ওয়েভ ফর্ম করতে কতটা টাইম লাগবে, তুমি বলবে একটা ওয়েভ ফর্মের জন্য টাইম লাগবে 4/3.5। তো এখানে আমরা লিখে নিই 40/35। কত আসলো? 40/35। যদি এটাকে তুমি কেটে ফেলো, কাটাকুটি করলে কত আসবে? বলবে 5×8 = 40, আর এটা দিয়ে কত আসবে? বলবে 7, তাই না? আচ্ছা, এটা কত আসবে? মোটামুটি 1 পয়েন্ট সামথিং। আমরা একটা কাজ করি, এটাকে 8, আপাতত 8/7ই রেখে দিই, যার ফলে আমরা জাস্ট উল্টে দিলেই আমাদের পরবর্তীকালে কাজ হয়ে যাবে। শোনো, তাহলে আমাদের টাইম পিরিয়ডের মান কত এক্ষেত্রে আমি যদি জিজ্ঞাসা করি? তাহলে তুমি বলবে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু হবে 8/7 সেকেন্ড। বোঝা গেল? তার মানে কার ক্ষেত্রে টাইম বেশি লাগছে? এটার ক্ষেত্রে একটা ওয়েভ ফর্ম তৈরি করতে টাইম বেশি লাগছে, এটার ক্ষেত্রে একটা ওয়েভ ফর্ম তৈরি করতে কম টাইম লাগছে। এবার শোনো, আমাকে কি বলেছে কম্পাঙ্ক কাকে বলে? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দিতে পারে। এটা 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন দেবে? বলেছে একটাও পূর্ণ কম্পন দিতে পারবে না, হাফ পূর্ণ কম্পন দেবে। কেননা একটা পূর্ণ কম্পন দিতে গেলে এর 2 সেকেন্ড টাইম লাগে। আর আমি যদি এর কথা জিজ্ঞাসা করি তোমাকে যে এটার ক্ষেত্রে কত হবে, বলেছে এটার ক্ষেত্রে গল্পটা প্রায় সিমিলার, তবে প্রায় কাছাকাছি 1 সেকেন্ডে এটা একটা ওয়েভফর্ম দিয়ে দিতে পারে। তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে, মানে যে যত ফাস্ট ওয়েভফর্ম ক্রিয়েট করছে, বা একটা জিনিস যদি খুব তাড়াতাড়ি হয়, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বলবে স্যার তার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান বেশি। তাহলে ফ্রিকোয়েন্সির মান বা ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা আলোচনা করছিলাম, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? শোনো, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু কল্ড 1/টাইম পিরিয়ড। এর ইউনিটের যদি আমি কথায় যাই, তাহলে বলবে ইউনিট হলো এর হয় হার্জ। এর ইউনিট কি হয়? হার্জ। এটাকে ইংলিশে লিখে দাও HERTZ, হার্জ। ঠিক আছে, ইউনিট হয় এর কি? হার্জ ইউনিটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা পার্টিকেলের ক্ষেত্রে, এই যে আমরা এখানে দেখতে পেলাম, যত ফাস্ট পূর্ণ কম্পন করবে, যেমন এখানে 4 সেকেন্ডে প্রায় কটা পূর্ণ কম্পন করে ফেলেছে? 3.5 পূর্ণ কম্পন করে ফেলেছে। আর ফাস্টের ক্ষেত্রে আমরা যদি বলি এখানে 4 সেকেন্ডে কটা পূর্ণ কম্পন করেছে? বলে দুটো পূর্ণ কম্পন তৈরি করেছে। কে বেশি পূর্ণ কম্পন তৈরি করেছে? দ্বিতীয় জন বেশি পূর্ণ কম্পন তৈরি করেছে। তাহলে কার ফ্রিকোয়েন্সির মান বেশি হবে? দ্বিতীয় জনের জন্য ফ্রিকোয়েন্সির মান বেশি হবে। এবার আমি যদি বলি তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়? 1/টাইম পিরিয়ডের সাথে সমান হয়। একটু ভালোভাবে শুনে নাও, এটাকে একটু বোঝার চেষ্টা করো। আমি যদি তোমাকে বলি 1 সেকেন্ডে একটা পার্টিকেল 5 বার পূর্ণ আবর্তন করলো, কি বললাম? 1 সেকেন্ডে একটা পার্টিকেল 5 বার পূর্ণ আবর্তন করলো, তাহলে বলো প্রত্যেকটা জন্য কত টাইম লাগলো? কোশ্চেন কি শুনে নাও। 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 5 বার পূর্ণ আবর্তন হলো। 1 সেকেন্ডে 5 বার পূর্ণ আবর্তন হলো। তাহলে আমাকে বলো একবার পূর্ণ আবর্তনের টাইম কত লাগবে? বলবে একবার পূর্ণ আবর্তনে টাইম লাগবে 1/, দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো, একবারের জন্য কত আসবে? 1/5। 1 সেকেন্ডকে 5টা ভাগে ভাগ করো, তাহলে কত আসবে? 0.2 সেকেন্ড। তো আমাদের এক্ষেত্রে 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করে দ্যাট ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করে দ্যাট ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। এটাকে এফ অর এন যেটা দিয়ে ইচ্ছা তুমি রিপ্রেজেন্ট করতে পারো। আর একবার পূর্ণ আবর্তনের জন্য যে টাইম দরকার পড়ছে দ্যাট ইজ কল্ড টাইম পিরিয়ড। একবার পূর্ণ আবর্তনের জন্য যা টাইম লাগছে সেটাকে বলা টাইম পিরিয়ড। আর এদের মধ্যে রিলেশন কি? বলে স্যার এফ ইজ ইকুয়ালস টু 1/টাইম পিরিয়ড। এফ ইজ ইকুয়ালস টু 1/টাইম পিরিয়ড। ক্লিয়ার? আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারলে। ওকে, চলো নেক্সট হচ্ছে তরঙ্গের বেগ। একটা তরঙ্গ কত ফাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত যেতে পারে তাকে আমরা বলি তরঙ্গ বেগ। যেই পজিশন থেকে স্টার্ট হলো আরেকটা পজিশন পর্যন্ত যাওয়ার জন্য যত ফাস্ট যাবে তাকে বলা তরঙ্গ দৈর্ঘ্য। তো চলো তরঙ্গ বেগকে একটু বোঝার চেষ্টা করি। আমি এই দিক বরাবর একটা ওয়েভফর্ম আবার আগের বারের মতন আমি যদি ক্রিয়েট করি তাহলে কি হবে? বলে স্যার এই জায়গা থেকে আপনি ওয়েভফর্ম ক্রিয়েট করুন, আমি একটা পুরো বড় সড়ো ওয়েভফর্ম দেখালাম।
আমাকে বলো তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? বলবে স্যার এই পজিশন থেকে স্টার্ট করে এই পজিশন পর্যন্ত যাওয়াকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আমি যদি এখানে এই কার্ভটা নিয়ে আমি পরে আলোচনা করছি, আমি যদি একটা র্যান্ডম কার্ভ আঁকি, মানে এত প্রিসাইসলি না এঁকে আমি যদি একটা নর্মাল কার্ভ এখানে আমি সাইড বাই সাইড আঁকি, তাহলে কি হবে শোনো। আমি এখানে এমন একটা কার্ভ এঁকে দিলাম, ওকে। আমি বললাম পার্টিকেল বলো কোথা থেকে স্টার্ট হয়েছে? পার্টিকেল কোথা থেকে স্টার্ট হয়েছে? বলবে স্যার এই পজিশন থেকে পার্টিকেল স্টার্ট হয়েছে। বলো পার্টিকেল কোথায় গিয়ে এন্ড হয়েছে? বলবে স্যার পার্টিকেল এখানে গিয়ে এন্ড হয়েছে। স্টার্টিং আর এই যে এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী একটা ডিস্টেন্স রয়েছে, আমি এই এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাকে আমরা ধরলাম এক্স। এক্স আর মনে করো এই পজিশন থেকে এই পজিশনে যাওয়ার জন্য যে টাইম লাগছে তার মান মনে করো টি। তাহলে কি বললাম, পার্টিকেল কোথা থেকে স্টার্ট হয়েছে? এই পজিশন থেকে স্টার্ট হয়েছে। কোথায় গিয়ে এন্ড হয়েছে? এই পজিশনে গিয়ে এন্ড হয়েছে। তাহলে কতটা দূরত্ব কভার করেছে? বলে এক্স ডিস্টেন্স কভার করেছে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি কতটা টাইম লেগেছে, তাহলে তুমি বলবে টাইম লেগেছে টি। তাহলে আমি যদি তোমাকে বলি এর বেগের মান কত, এর বেগের মান কত, আমরা বেগকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। বেগ মানে যতটা দূরত্ব কভার করেছে ডিভাইডেড বাই এই দূরত্ব কভারের জন্য যতটা টাইম লেগেছে। বলো দূরত্বের মান কত? বলবে স্যার এক্স। কতটা টাইম লেগেছে? টি। তাহলে বলো কত হবে? বলবে স্যার রেজাল্ট আসবে এক্স বাই টি। তাহলে তরঙ্গের বেগ যে ভেলোসিটি অফ ওয়েভ কত হবে? বলবে ভি ইজ ইকুয়ালস টু এক্স বাই টি। যতটা টোটাল তরঙ্গ প্রবাহিত হলো আর এই তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য যতটা পরিমাণ আমাদের টাইম দরকার পড়লো। আচ্ছা, এরপরে আমরা যদি বলি একটা ওয়েভের ক্ষেত্রে ও তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? সবার আগে এই রিলেশনটা মাথায় রাখবে। এটার ফর্মুলা হয় ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, আর কেউ যদি ফ্রিকোয়েন্সিকে এন দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে ভি ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। চলো এটাকে একটু বোঝার চেষ্টা করি। আমার মনে করো পার্টিকেল এখান থেকে স্টার্ট হয়েছে, পার্টিকেলের এই পজিশন, এই পজিশনের থেকে এই পার্টিকেল এই পর্যন্ত একটা কমপ্লিট ওয়েভফর্ম তৈরি করলো, রাইট? আচ্ছা, এবার আমি যদি তোমাকে একবার জিজ্ঞাসা করি যে বলো কোথা থেকে পার্টিকেল স্টার্ট হয়েছে, তুমি বলবে এখান থেকে পার্টিকেল স্টার্ট হয়েছে। এন্ড কোথায় হয়েছে? বলবে এই পয়েন্টে গিয়ে পার্টিকেল এন্ড হয়েছে। এবার আমাকে বলো এই পজিশন থেকে এই পজিশনের মধ্যবর্তী যে ডিস্টেন্স রয়েছে এটা একটা পূর্ণ কম্পন দিচ্ছে। বলবে হ্যাঁ স্যার একটা পূর্ণ কম্পন দিচ্ছে। আর একটা পূর্ণ কম্পনের মধ্যবর্তী ডিস্টেন্সকে বলা হয় ল্যামডা। একটা পূর্ণ কম্পনের মধ্যবর্তী ডিস্টেন্সকে বলা হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। আর এই পূর্ণ কম্পন প্রবাহিত হওয়ার জন্য যে টাইম লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড। বলে স্যার এই পজিশন থেকে এই পজিশন যাওয়ার জন্য যে টাইম লাগবে দ্যাট ইজ কল্ড টাইম পিরিয়ড। তাহলে আমি এবার যদি তোমাকে বলি পার্টিকেল কোথা থেকে স্টার্ট হয়েছে, তুমি বলবে এই পজিশন থেকে স্টার্ট হয়েছে। আমি যদি তোমাকে বলি কোথায় গিয়ে এন্ড হয়েছে, বলবে এই পজিশনে গিয়ে এন্ড হচ্ছে। আর এই যে টোটাল ডিস্টেন্স এটাকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। আর এই তরঙ্গ দৈর্ঘ্য কভার করার জন্য যে টাইম দরকার তার নাম হলো গিয়ে আমাদের টাইম পিরিয়ড। আই থিঙ্ক ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি যে তাহলে ভেলোসিটির মান কত হবে? বলে স্যার যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে ততটা। বলো কতটা দূরত্ব কভার করেছে? বলবে স্যার ল্যামডা দূরত্ব কভার করেছে। আপনি ফর্মুলা পড়িয়েছেন এক্স বাই টি, আর এখানে এক্স এর মান হচ্ছে ল্যামডা, ডিভাইডেড বাই কতটা টাইম লাগছে? বলবে স্যার একটা টাইম পিরিয়ডের সমান টাইম লাগছে। তাহলে আমরা এখানে লিখবো ক্যাপিটাল টি। তাহলে 1/t কে আবার কি লেখা যায়? বলবে স্যার এফ লেখা যায়, আপনি পড়িয়েছিলেন। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল? ভি ইজ ইকুয়ালস টু আমাদের ল্যামডা মাল্টিপ্লাইড বাই এফ। ল্যামডা মাল্টিপ্লাইড বাই এফ। আই থিঙ্ক তোমাদের জন্য এই রিলেশনটাও ক্লিয়ার। তো আমাদের এক্ষেত্রে আমরা ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা যে পার্ট রয়েছে সেটাও কমপ্লিট করে ফেললাম। আমাদের সাথে সাথে এই লেকচারটা কমপ্লিট হয়ে গেল। একবার আমরা আবার পুরোপুরি কি কি পড়লাম সংক্ষেপে যদি বলি তাহলে তার উত্তর হবে এই একটা হচ্ছে আমাদের অ্যাক্সিস থাকবে। এই অ্যাক্সিসের ক্ষেত্রে আমি এই পর্যন্ত ওয়েভ ফর্মটা তৈরি করলাম। এই জায়গা থেকে আমাদের পার্টিকেল স্টার্ট হলো আর এটা হচ্ছে আমাদের ওয়েভ। আমি যদি বলি সব থেকে ম্যাক্সিমাম কতটা দূরত্ব কভার করছে, এদিক বরাবর হোক কিংবা এদিক বরাবর হোক, যেটার মান জেনারেলি সেম হবে তাকে আমরা বলবো বিস্তার বা অ্যাম্পলিটিউড। বিস্তার বা অ্যাম্পলিটিউড। একটা পূর্ণ তরঙ্গ কোথা থেকে স্টার্ট হলো? বলবে স্যার এই জায়গা থেকে স্টার্ট হলো, এই পর্যন্ত গিয়ে কমপ্লিট হলো, দ্যাট ইজ কল ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ কম্পন হওয়ার জন্য, এই যে পূর্ণ কম্পন হওয়ার জন্য যে টাইম লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড। এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন করবে তাকে বলা হয়, এক সেকেন্ডে যদি মনে করো এতটা পর্যন্ত গেল তাহলে কটা কাউন্ট করবে? এক, এক, দুই, তিন। তাহলে এর জন্য ফ্রিকোয়েন্সির মান কত হবে? 3। যতগুলো এক সেকেন্ডে পূর্ণ কম্পন হয় আমরা দেখতে পেলাম, মনে করো এক সেকেন্ডে এতটা দূর পর্যন্ত গেল, তাহলে আমি কি বলবো? বলবো এর জন্য আমাদের ফ্রিকোয়েন্সির মান আসবে 3। তো এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন করে তাকে বলা হয় আমাদের কম্পাঙ্ক। এরপর আমরা দেখলাম যে পার্টিকেল যত ফাস্ট যাবে তত ভালো, তো আমরা সেটাকে ওয়েভ ভেলোসিটি দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এদের ক্ষেত্রে রিলেশন হচ্ছে কি এফ
ভি ইজ ইকালস টু এফ ইন্টু ল্যামডা, ভি ইজ ইকালস টু এফ ইন্টু ল্যামডা। আর আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যেও রিলেশন পাওয়া যায়, আর দ্যাট ইজ এফ ইজ ইকালস টু 1/t। আমরা আজকে যে কটা জিনিসপত্র দেখলাম সেগুলোকে নিয়ে নেক্সট ক্লাসে এর রিলেটেড শব্দর সাথে রিলেট করিয়ে এর যে নিউমেরিক্যালগুলো করাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, আর এই পার্টগুলোকে ভালোভাবে রিপিট করবো। চলো, থ্যাংক ইউ।